আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজ আমরা শুরু করছি সমরেশ মজুমদারের একটি কালজয়ী সৃষ্টি 'ফেরারি' উপন্যাস। এটি একটি উপন্যাস নয় যা আপনারা শুনলে বুঝতে পারবেন এর প্রত্যেকটা মোড়ে রয়েছে রহস্যময় কিছু ঘটনা যা আপনাকে উপলব্ধি করতে বাধ্য করবে এবং আপনাকে নিয়ে যাবে এক রহস্যময় জগতে। অবশ্যই উপন্যাসটি সম্পূর্ণ শুনবেন। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আজ আমরা এটার ১ম খণ্ড আপলোড করব এবং ধীরে, ধীরে এটির সম্পূর্ণ খণ্ড আপনারা পেয়ে যাবেন। তো উপন্যাসটি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে। আরও বিভিন্ন উপন্যাস পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। আর এই উপন্যাসটি একটি অমর সৃষ্টি। সমরেশ মজুমদার তার চমৎকার উপন্যাসের জন্য আজ বিখ্যাত হয়ে আছেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে 'সাতকাহন', 'কালবেলা' বিভিন্ন উপন্যাস। তো সবথেকে ভালো আমার কাছে লেগেছে এই উপন্যাসটি, যা আপনারা শুনলে বুঝতে পারবেন। তো আশা করছি সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ শুনবেন। ধন্যবাদ। লিফটের সামনে বিরাট লাইন। পাশাপাশি দুটো লিফট, কিন্তু একটার বুকে আউট অফ অর্ডার এর লকেট ঝোলানো। ফলে লাইন লম্বা হয়েছে। স্বপ্নেন্দু রুমালে মুখ মুছতে মুছতে গেট পেরিয়ে থমকে দাঁড়াল। যাস শালা, এখন ঘড়িতে ১১টা বাজতে ১০। 11:15টায় মিসেস বক্সি দেখা করতে বলেছেন। অলরেডি ৫ মিনিট লেট। যেভাবে বাসে ঝুলে আসতে হয়েছে তাতে ৮ তলায় হেঁটে ওঠা অসম্ভব ব্যাপার। সে চোখ বুলিয়ে লাইনের লোক গুনতে লাগল। ৮ জনের বেশি যদি না হয় তাহলে তার সুযোগ আসবে চতুর্থ দলে। কি করা যায় বুঝে উঠছিল না স্বপ্নেন্দু। এই সময় ইন্দ্রিয় লাফিয়ে উঠল। হেনা সেন! মুহূর্তেই একতলাটা যেন বিয়েবাড়ি হয়ে গেল। হেনা সেন ধীরে সুস্থে লাইনের শেষে দাঁড়াতেই স্বপ্নেন্দু চট করে তার পেছনে দাঁড়াল। হেনা সেন এই ৮তলা অফিসের সবচেয়ে সুন্দরী মহিলা। সুন্দরী বললে কম বলা হবে। মহিলা শরীরে যেন ঈশ্বর মেপে মেপে জাদু মাখিয়ে দিয়েছেন। অমন সুন্দর গড়নের বুক এবং নিতম্ব এবং তার সঙ্গে মেলানো অনেকটা উন্মুক্ত কোমর দেখলেই কলজেটা স্থির হয়ে যায়। মহিলা যখন কথা বলেন তখন আফসোস হয় কেন শেষ হল। হেনা সেনের সঙ্গে স্বপ্নেন্দুর আলাপ নেই। এতদিন হেনা বসত ৩ তলায়। সেখানকার বড় অফিসারের সঙ্গে কি একটা গোলমাল হয়ে যাওয়ায় ট্রান্সফার নিয়ে গত পরশু ৮ তলায় এসেছেন। পদমর্যাদায় স্বপ্নেন্দু অনেক ওপরে, কিন্তু এই বাড়িতে হেনাকে চেনে না এমন কেউ নেই। কিন্তু তাঁকে স্বপ্নেন্দু বাতাসে অসম্ভব মিষ্টি গন্ধ পাচ্ছিল। সেটা যে সামনের শরীরটা থেকে আসছে তা অন্ধ বলে দিতে পারবে। সে সোজা হয়ে দাঁড়িয়ে জামার কলার ঠিক করল। মুখটা অকারণে রুমালে মুছল। যদিও হেনাসেনের চোখ এখন লিফটের দিকে, তবুও সে নিজেকে স্মার্ট করার চেষ্টা চালাচ্ছিল। মহিলার মাখনরঙা ভরাট পিঠ আর ঘাড় দেখে স্বপ্নেন্দুর মনে হল ওর শরীরে যেন অজস্র ফগ চাপ বেঁধে ঘুরে বেড়াচ্ছে। দুর্ধর্ষ। লাইনে দাঁড়িয়ে আছেন না ফুলের বাগানে ভঙ্গি দেখলে ঠাউর করা মুশকিল। এখনও পর্যন্ত এই অফিসের কোনো রাঘব বোয়ালঙ্কে স্পর্শ করতে পারিনি। মহিলার নাকি আত্মসম্মান বোধ খুব। স্বপ্নেন্দু মিসেস বক্সির মুখটা মনে করল। আজ ঠিক চিবিয়ে খাবে তাঁকে। ৮ তলার সুপ্রিম বস মিসেস বক্সি। ৫ ফুটে ফুটবল। গায়ের রং অসম্ভব ফর্সা, কিন্তু শরীরে কোনো খাঁজ নেই। মুখটা বাতাবি লেবুর কাছাকাছি। সেই মুখে সিগারেট গুঞ্জি ইংরেজিতে ধমকান। জরুরি মিটিং ছিল। হেনেসেনের কোমরের দিকে তাকিয়ে স্বপ্নেন্দু বলল, থাক মিটিং। লিফটে লাইন পড়লে সে কি করবে? সঙ্গে সঙ্গে তার খেয়াল হল মিসেস বক্সি ইচ্ছে করলে তাকে বদলি করে দিতে পারেন। স্বপ্নেন্দু ঠোঁট কামড়াল। ঠিক সেই সময় হেনাসেন পেছন ফিরে তাকালেন। স্বপ্নেন্দু হাসবার চেষ্টা করল। আহা, কি বুক! হেনাসেন জিজ্ঞাসা করলেন, আপনি কি কিছু বললেন? আমি? না তো। কলজেটা যেন লাফে গলায় উঠে এসেছে। মনে হল। হেনাসেন মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। না, মানে এই লাইনটার কথা ভাবছিলাম। স্বপ্নেন্দুর মিসেস বক্সির বিরুদ্ধে জেহাদটা বোধহয় কিছুটা ঠোঁট ফসকে বেরিয়েছে। লাইন? লাইনের কথা কেউ আবার শব্দ করে ভাবে নাকি? হেনাসেন ততক্ষণে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বপ্নেন্দুর খুব ইচ্ছে করছিল কথা বলতে। তার পেছনে এখন আরও ১০-১২ জন দাঁড়িয়ে গিয়েছে। সেই বলল, আপনি তো ৮ তলায় এসেছেন? হ্যাঁ, আমি ওখানকার ডিও। আমার নাম স্বপ্নেন্দু সোম। স্বপ্নেন্দু? বেশ সুন্দর নাম তো। কথাগুলো তার মুখের দিকে না তাকিয়ে বলা। তবু স্বপ্নেন্দুর মনে হল তার নামটাকে এমন সুন্দর করে আজ পর্যন্ত কেউ উচ্চারণ করেনি। লাইনটা টুকটুক করে এগোচ্ছিল মাঝে মাঝে। এবারে ওদের সুযোগ এসে গেল। হেনাসেনের হাঁটা দেখে স্বপ্নেন্দুর মনে হল দুটো জমাট ঢেউ পাশাপাশি তুলে গেল। লিফটে জায়গা ভরাট।
হেনা সেন ওঠার পর লিফটম্যান দরজা বন্ধ করে দিতে যাচ্ছে দেখে স্বপ্নেন্দু এক ছিলটে জায়গায় পা রেখে শরীরকে সেদিয়ে দিল। ফলে তাকে এমনভাবে দাঁড়াতে হল যে হেনা সেনের শরীরের অনেকটাই তার শরীরে ঠেকেছে। এত নরম আর এত মধুর, কিন্তু এত তার দাহিকা শক্তি যে স্বপ্নেন্দুর মনে হল সে মরে যাবে। আর এই লিফটটা যদি অনন্তকাল চলত, যদি ৮ তলা ছাড়িয়ে ১০৮ তলায় উঠে যেত, কিংবা এই মুহূর্তে লোডশেডিংও তো হতে পারত। মাঝামাঝি একটা জায়গায় লিফটটাকে বেশ কয়েক ঘন্টা আটকে থাকতে হতো তাহলে। কিন্তু এসব কিছুই হল না। বিভিন্ন তলায় যত লোক নামছে তত হেনা সেনের সঙ্গে তার দূরত্ব বাড়ছে। ৭ তলায় যখন লিফট, তখন ১ হাত ব্যবধান। স্বপ্নেন্দুর মনে হল তার শরীরে যেন হেনা সেনের বিলেতি গন্ধ কিছুটা মাখামাখি হয়েছে। সেই গাঢ় গলায় বলল, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন মিস সেন। ওমা, আমাকে আপনি জানেন? চিনি, কিন্তু জানি না। কথাটা খুব নাটকীয় ভঙ্গিতে বলতেই লিফটের দরজা খুলে গেল। দরজা দিয়ে বেরিয়ে আসতেই হরিমাধব ছুটে এলো। আপনাকে ম্যাডাম ৮ ঘন্টা ধরেই খুঁজছেন, খুব ক্ষেপে গেছেন। ক্ষেপে গেছেন? হ্যাঁ, ইংরেজিতে গালাগাল দিচ্ছিলেন একা বসে। স্বপ্নেন্দু দেখল চলে যেতে যেতে হেনা সেন আবার অপাঙ্গে তাকালেন। কিন্তু এবার তার ঠোঁটে যে হাসি ঝোলানো, তার মানেটা বড় স্পষ্ট। মনে মনে হরিমাধবের উপর প্রচণ্ড চটে গেল স্বপ্নেন্দু। একদম প্রেস্টিজ পাংচার করে দিল বুড়োটা। সেই গম্ভীর মুখে নিজের ঘরে এসে বসল। এই অফিসে সে ২ নম্বর, তার নিচে অন্তত ৮০ জন কর্মচারী, কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা তার। ওপরতলা কারণে অকারণে তাকে ধমকাচ্ছে, আবার নিচের তলার লোকজন সুযোগ পেলেই চোখ রাঙিয়ে যায়। নিচের তলার কর্মচারীদের ইউনিয়ন আছে, সে না ঘাটকা না ঘরকা। হরিমাধবকে ডেকে ১ গ্লাস জল দিতে বলে স্বপ্নেন্দু ট্রান্সফার অ্যান্ড পোস্টিংয়ের ফাইলটা খুলে বসল। হেনা সেনকে দেওয়া হয়েছে স্ট্যাটিস্টিকে। কোনো কাজ নেই সেখানে, মাসে ২ বার রিপোর্ট পাঠালেই চলে। তাছাড়া বুড়ো হালদার আছে চার্জে। লোকটা কাজ পাগল মানুষ। ওর সেকশনের সবাই ওর কাঁধে কাজ চাপিয়ে ঘুরে বেড়ায়। অফিসে একটা কথা চালু আছে, স্ট্যাটিস্টিক হলো পানিশমেন্ট সেল। কোনো পার্টি ওই টেবিলে কোনো দিন যাবে না, সবাই পোস্টিং যায় সেকশনে। হেনা সেনকে ইচ্ছে করেই স্ট্যাটিস্টিকে দেওয়া হয়েছে। মিসেস বক্সির কাণ্ড এটা। এই সময় টেলিফোন বাজল। সোম স্পিকিং। হোয়াট ডু ইউ ওয়ান্ট? মিসেস বক্সির গলা। মানে? কাম শার্প, এক্ষুনি আসুন। জলটা খেয়ে তড়াক করে উঠে দাঁড়াল স্বপ্নেন্দু। পকেট থেকে চিরুনি বের করে চুলে বুলিয়ে নিল, তারপর দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মিসেস বক্সির ঘরটা বিশাল, কার্পেটে মোড়া। ঘোরানো চেয়ার এবং টেবিল ছাড়াও এক কোণে কালো ডেক চেয়ার রয়েছে বিশ্রাম নেবার জন্যে। দরজা খুলে ভিতরে পা দিতেই মিসেস বক্সির মুখে সিগারেট দুলতে লাগল। এই রকম দায়িত্বজ্ঞানহীন অফিসার পেলে আপনি কি করতেন? মানে? আপনার কটায় আসার কথা ছিল? ট্রাফিক জ্যাম ছিল ম্যাডাম, তার ওপর লিফট খারাপ। এইসব সিলি বাহানা কেরানিরা দেয়। আপনি কি ডিমোশন চান? স্বপ্নেন্দু মাথা নিচু করল। সরি, কিন্তু এটা অনিচ্ছাকৃত। আই এম ফেড আপ। আপনারা কি ভাবছেন এটা অফিস না অন্য কিছু? 10টায় অ্যাটেন্ডেন্স, আমি 10:30 পর্যন্ত প্রত্যেককে গ্রেস দিয়েছি, কিন্তু 11টায় অ্যাটেন্ডেন্স 20%। আপনি ডিও হয়েও ঠিক সময়ে আসছেন না। এক্সপ্লেন। আমি দুঃখিত। দ্যাটস দি অনলি ওয়ার্ড ইউ নো। দিস ইজ লাস্ট ওয়ার্নিং। সিগারেটটা অ্যাস্ট্রেতে গুজে মিসেস বক্সি বললেন, বসুন। চেয়ারটা টেনে সন্তর্পণে বসল স্বপ্নেন্দু। মহিলা চেয়ারে এমন ডুবে গেছেন যে শুধু মুখ আর বুকের অর্ধাংশ টেবিলের উপর দৃশ্যমান। বুকের কোনো আদল নেই, যেন দুটো মাংসের তল এক করে রাখা। স্বপ্নেন্দুর মনে চট করে হেনা সেনের শরীর ভেসে উঠল। মিসেস বক্সি আবার একটা ফাইল খুললেন। আমার কাছে ক্রমাগত কমপ্লেন আসছে, এই অফিসে এখন ঘুষের ফেস্টিভ্যাল চলছে। ফেস্টিভ্যাল? ইয়েস। প্রকাশ্যে যখন ঘুষ নেওয়া হচ্ছে তখন ফেস্টিভ্যাল ছাড়া আর কি বলবো। ডিও হয়ে আপনি সেসব খবর জানেন? অনুমান করতে পারি। কোনো স্টেপ নিয়েছেন? স্পেসিফিক কমপ্লেন না থাকলে স্টেপ নেওয়া মুশকিল। বাট আই ওয়ান্ট টু স্টপ ইট। তোমরা চাই চাই বলে ইউনিয়ন করবে, আবার ঘুষ ছাড়া কোনো কাজ করবে না, এটা হতে পারে না। কিভাবে স্টপ করা যায়? এটা খুব জটিল ব্যাপার। এই অফিস ব্যবসায়ীদের জরুরি ব্যাপার নিয়ে কাজ করে। বিভিন্ন সেকশনে তাদের আসতে হয়। দ্রুত কাজ কিংবা কিছু বিপদমুক্ত হবার জন্যে তারা পয়সা খরচ করে। কেরানিদের যেটা হাতে নেই তার জন্য অফিসাররা আছেন। 10 জন অফিসার। তারা যেসব কেস নিয়ে ডিল করেন সেখানে মোটা টাকার ব্যাপার। বেশ শান্তিপূর্ণ সহাবস্থান আছে এ ব্যাপারে। অফিসাররা কখনো কমপ্লেন করে না তার অধস্তন কিরানি ঘুষ নিচ্ছে। এটা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সবার ধারণা যে কোনো কাজ করলেই পার্টিরা টাকা দিতে বাধ্য, এমনকি তার রুটিন ডিউটি করলেও।
সত্নেন্দু ডিও, অফিস অ্যাডমিনিস্ট্রেশন, মাইনেপত্র এবং রিপোর্টস সঠিক রাখার দায়িত্ব তার ওপর। পার্টিদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। সে লক্ষ্য করেছে হরিমাধব তার পিয়ন হওয়ায় খুব অখুশি। প্রায়ই সে অনুরোধ করে বদলির জন্য। তার সমান মাইনের অফিসাররা গাড়িতে অফিসে আসেন, প্লেন ছাড়া বেড়াতে যান না। মনে মনে বেশ ঈর্ষা বোধ করে স্বপ্নেন্দু। কিন্তু এসব করা যায় কি করে? বোবা হয়ে থাকবেন না। ব্যাচেলাররা যে এমন। কাঁধ নাচালেন মিসেস বক্সি। কিছু বলুন। দেখুন, একটু কাশল স্বপ্নেন্দু। এটা খুব জটিল ব্যাপার। অভ্যেসটা নিচ থেকে উপরে সর্বত্র। কাকে বাদ দিয়ে কাকে ধরবেন? ওপর মানে? আমি শুনেছি অফিসাররাও একই দোষী। দ্যাটস নট আওয়ার বিজনেস। ওদের জন্য আরও ওপরতলায় লোক আছেন। কিন্তু 10-5-100 টাকার হোরের লুট বন্ধ করা ডিও হিসেবে আপনার কর্তব্য। আমার? হ্যাঁ, আপনি অফিস বস। বলুন কি করতে হবে। আপনি ট্রান্সফার করুন। আজকেই একটা লিস্ট দিন আমাকে। একটা সেকশনে যে 6 মাস আছে তাকে স্ট্যাটিস্টিক কিংবা এস্টাবলিশমেন্টে পাঠিয়ে দিন। আর নোটিশ বোর্ড ঝুলিয়ে দিন, কোনো পার্টি অফিসের ভেতর ঢুকতে পারবে না। তাদের যদি কোনো প্রয়োজন থাকে তাহলে রেসপেক্টিভ অফিসারের সঙ্গে দেখা করবে। প্রথমে এটা করুন, তারপর দেখা যাবে। মিসেস বক্সি আবার সিগারেট ধরালেন। স্বপ্নেন্দু তখনও ইতস্তত করছিল। এ নিয়ে খুব ঝামেলা হবে। ঝামেলা? চাকরিতে ঢোকার সময় তাদের কি বলা হয়েছিল যে যত ইচ্ছে ঘুষ নিতে পারবে? তাছাড়া আপনি ব্যাচেলর মানুষ, আপনার ভয় কিসের? বোল্ড হন মশাই। চিরকাল মিনমিন করে গেলে কোনো লাভ হবে না। নিজের ঘরে ফিরে এলো স্বপ্নেন্দু। ব্যবস্থাটা তার ভালো লাগছিল না। সে নিজে কখনো ঘুষ নেয়নি। হয়তো ঘুষ নেলার বড় সুযোগ তার আসেনি বলে নেয়নি, কিংবা এখনও মনে কিছু রুচি এবং নীতিবোধ কটকট করে বলে নেওয়ার প্রবৃত্তি হয়নি। কিন্তু এই হুকুমটা কার্যকর করতে গেলে ভীমরুলের চাকে ঘা পড়বে। তাছাড়া কেরানিদের চোখ রাঙাবো আর অফিসারদের আদর করব, এ কেমন কথা? ঠিক তখনই টেলিফোনটা শব্দ করল। ওপাশে 3 নম্বর অ্যাসেসমেন্ট অফিসার মুখার্জি। সোম, বক্সির বাক্সের চাবিকাঠি তোমার হাতে। আমাকে উদ্ধার করো ভাই। কি হয়েছে? একটা মোর দ্যান ল্যাক কেসে ওনার অ্যাপ্রুভাল দরকার ছিল। ফাইলটা চেপে রেখেছেন। একবার বলেছিলাম, কোনো কাজ হয়নি। পার্টি পড়লে উনি 50 চেয়েছেন। আমি অ্যাসেসমেন্ট অফিসার, কষ্ট করে মাছ জালে ঢোকালাম, উনি তার ঝোল খাবেন। বোঝো? দেখি, বলে রিসিভার নামিয়ে রাখল স্বপ্নেন্দু। মিসেস বক্সির বিরুদ্ধে মাঝে মাঝে এ ধরনের অভিযোগ হাওয়ায় ভাসে। 500,000 নয়, হঠাৎ 20-25-এর কারবারি উনি। 50 প্রথম শুনল স্বপ্নেন্দু। এখন সেই মহিলা তাকে নির্দেশ দিচ্ছেন 10 টাকা 20 টাকা যারা নেয় তাদের থামাতে হবে। হরিমাধবকে হুকুম করল সে, বড়বাবুকে পাঠিয়ে দাও। বড়বাবু চাকলাদার, খুব ভালো মানুষ, সাথে পাচে থাকেন না। আর মাত্র 3 মাস বাকি আছে অবসরে। স্বপ্নেন্দুর ধারণার লোকটা সৎ। ঘরে ঢোকামাত্র সে জিজ্ঞাসা করল, আপনি ঘুষ নেন? হা হয়ে গেলেন চাকলাদার। তারপর কাঁচুমাচু হয়ে বললেন, নিতাম, কিন্তু এখন নিই না। কেন নিতেন? কেন নেন না? চাকলাদার নুয়ে করলেন, তখন অভাবের ধারণায় না নিয়ে পারিনি, কিন্তু ভিক্ষে নিচ্ছি বলে ঘেন্না হয়। তাছাড়া আজ বাদে কাল চলে যাব, এখন আর নোংরা হবার প্রবৃত্তি হয় না। স্বপ্নেন্দু লোকটিকে দেখলে মনে হলো মিথ্যে বলছেন না। তারপর নিচু গলায় বলল, এই অফিসের যে সমস্ত কেরানি ঘুষ নেয় তাদের ট্রান্সফার করতে হবে। ম্যাডামের অর্ডার, আপনি লিস্ট করুন। সে তো ঠক বাজতে গাঁ উজাড় হয়ে যাবে। হোক। আর 3 মাস আছি, কেন আমাকে বিপদে ফেলছেন স্যার? কেউ জানবে না, খুব গোপনে করুন। অর্ডারটা আমি এখানে টাইপ করাবো না, যান। চাকলাদা চলে যেতে স্বপ্নেন্দু চোখ বন্ধ করল, আর সঙ্গে সঙ্গে হেনা সেনের শরীরটা ভেসে উঠল। সে বিয়ে থা করেনি, মাত্র 30 বছর বয়স। সরাসরি অফিসার হয়ে ঢুকেছে পরীক্ষা দিয়ে। সামনে ব্রাইট ক্যারিয়ার। কিন্তু হেনা সেন তাকে গুলিয়ে দিল। মহিলার মধ্যে অদ্ভুত মাদকতা আছে। কিছুক্ষণ ইতস্তত করে সে আবার হরি মাধবকে ডাকল। শোন, স্ট্যাটিস্টিক থেকে মিস সেনকে ডেকে আনু। উনি এখন অফিসে নেই স্যার। নেই? তুমি জানলে কি করে? উনি যেই এসেই ক্যান্টিনে যান বিশ্রাম করতে। স্বপ্নেন্দু অবাক হয়ে গেল। আচ্ছা, ফাঁকিবাজ মহিলা তো। সে বিরক্ত গলায় বলল, ক্যান্টিন তো এই বাড়িতেই, সেখান থেকে ডেকে নিয়ে এসো। হরিমাধব চলে যাবার পর স্বপ্নেন্দুর মনে হল, না ডাকলেই হতো। হয়তো মহিলা অসুস্থ, বাইরে থেকে ঠাউর করা যায় না। তাছাড়া ওরকম সুন্দরী মহিলাদের একটু আধটু সুবিধা দেওয়া দরকার। 10টা 5টা কলম পিষলে কি ওই শরীর থাকবে?
কিন্তু সেই সঙ্গে স্বপ্নেন্দুর ভেতরটা খুব চঞ্চল হয়ে উঠল। সে চট করে চুলটা আঁচড়ে রুমালে মুখ ঘষে নিল। কাল থেকে 2টো রুমাল নিয়ে বেরোতে হবে, একটা খুব দ্রুত ময়লা হয়ে যায়। আবার টেলিফোন বাজল। ওপাশে সুজিত। ফিল্মে অভিনয় করে বেশ পরিচিত হয়েছে, একসঙ্গে কলেজে পড়ত এবং এখনও যোগাযোগ আছে। সুজিত জিজ্ঞাসা করল, কাল বিকেলে কি করছ? কিছুই না, চলে এসো আমার বাড়িতে সন্ধে 7টায়। ফিল্মের কিছু মানুষ আসবে, একটা গোপন খবর ঘোষণা করব। কি খবর? এখন বলবো না, ওটা সারপ্রাইজ থাক। এসো কিন্তু। শুধু বলছি আমি বিয়ে করছি দারুণ দারুণ এক মহিলাকে। কট করে লাইনটা কেটে দিল সুজিত। রিসিভারটার দিকে তাকিয়ে কেমন যেন ঈর্ষাবোধ করল সে। এমন কিছু ভালো দেখতে নয়, কিন্তু সুজিত আজ বিখ্যাত, প্রচুর টাকা পাচ্ছে এবং সেই সঙ্গে দারুণ মহিলাকে বিয়ে করছে। আর সে একটা ভালো স্টুডেন্ট হয়েও কলা চুষছে। রাস্তাঘাটে কোনো মেয়ে তার দিকে তেমনভাবে তাকায় না। কলেজ লাইফে সুজিতের থেকে তার সম্ভাবনা অনেক বেশি ছিল। এই সময় দরজায় শব্দ হতেই মুখ তুলে তাকালো স্বপ্নেন্দু। মনে হলো দম বন্ধ হয়ে যাবে তার। হেনা সেনের মুখ থমথমে। ডেকেছেন? উঠে দাঁড়াতে গিয়ে খেয়াল হলো সে অফিসার। হাত বাড়িয়ে চেয়ারটা দেখিয়ে বলল, বসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। হেনা সেন এগিয়ে এলে রাজহাঁসের ভঙ্গিতে। কি ব্যাপার? আগে বসুন, দাঁড়িয়ে কথা বলা শোভন নয়। ব্যাপারটা যেন হেনা সেনের মনোপুত হচ্ছিল না। তবু চেয়ারখানা সামান্য টেনে নিয়ে থমথমে মুখে বসলেন। স্বপ্নেন্দু সেটা লক্ষ্য করল। তারপর জিজ্ঞাসা করল, এই অফিসের পরিবেশ আপনার কেমন লাগছে? ভালোই, কিন্তু আমার ওপরওয়ালা মনে করেন পরিবেশ আদৌ ভালো নয়। তিনি চান অবস্থার উন্নতি করতে। আপনি সেকশনে আসতে চান? সেকশনে? না না, ওখানে ঝামেলা, আমি বেশ আছি। কিন্তু মিসেস বক্সি আপনাকে সেকশনে পাঠাতে বলেছেন। এবার হাসলেন হেনা সেন। উনি আমাকে সহ্য করতে পারেন না। আপনি নিশ্চয়ই কারণটা বুঝতে পারছেন। সেকশনে যাবার যাদের ইন্টারেস্ট আছে তাদের পাঠান, আমি চলি। একটু বসুন। স্বপ্নেন্দু খুব অসহায় বোধ করছিল। একটা কথা, এইসব আলোচনার কথা অফিসে গিয়ে বলবেন না। কেন? এটা টপ সিক্রেট। তাহলে আমাকে জানালেন কেন? ঠোঁক কামড়াল স্বপ্নেন্দু। আমার মনে হয়েছিল আপনাকে বিশ্বাস করা যায়। ধন্যবাদ। হেনা সেন সামান্য মাথা দুলিয়ে ঘর ছেড়ে যেতে যেতে ঘুরে দাঁড়ালেন। আমি ভেবেছিলাম আপনি আমাকে এক্সপ্লেন করতে বলবেন কেন আমি অফিসে এসেই ক্যান্টিনে যাই। আপনি জানেন আমি সেটা পারি না? আমি জানি, জানা উচিত। এবার হাসিটা মিষ্টি হল। তারপর বেরিয়ে গেলেন সেন। কয়েক মুহূর্ত বাদে স্বপ্নেন্দুর খেয়াল হল, এ কি করল সে? একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চরম অন্যায় হয়ে গেল। শুধু একজন সুন্দরী মহিলার শরীর দেখে সে মাথা খারাপ করে ফেলল। এখন যদি উনি অফিসে বলে বেড়ান তাহলে ম্যাডাম তাকে চিবিয়ে খাবে। অথচ এখন আর কিছু করার নেই। বিকেলে অফিসে হইচই পড়ে গেল। হেনা সেন নয়, কি করে যে খবর ফাঁস হয়ে গেছে তা কেউ জানে না। হয়তো হরিমাধব কিংবা বক্সির বেয়ারা অথবা বড়বাবু, সোর্সটা বোঝা যাচ্ছে না। কিন্তু অফিসের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেল। ঝেঁটিয়ে ট্রান্সফার হচ্ছে এই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। বিকেল 4টেয় জানতে পারল স্বপ্নেন্দু। একজন 56 বছরের প্রৌঢ় এসে হাত জোর করে দাঁড়ালেন। স্যার, আমাকে ধনে প্রাণে মারবেন না। কি হয়েছে? আমার 3টে মেয়ে, সেকশন থেকে সরিয়ে দিলে ওদের বিয়ে দিতে পারবো না। একদম ভরাডুবি হয়ে যাবে স্যার। কেঁদে ফেললেন ভদ্রলোক। আপনি জানলেন কি করে? সবাই জানে স্যার। তারপর একটার পর একটা অনুরোধ। কারো মেয়ের বিয়ে হয় না, কারো সংসার চলবে না। অফিস থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসছিল। স্বপ্নেন্দু টেলিফোন করল মিসেস বক্সিকে। বেজে গেল টেলিফোন। হরিমাধব খোঁজ নিয়ে জানালো, ম্যাডাম ঘণ্টাখানেক আগে অফিস থেকে বেরিয়ে গেছেন। স্বপ্নেন্দুর মাথায় কিছুতেই ঢুকছিল না কি করে খবরটা ফাঁস হয়ে গেল। সে চাকলাদারকে ডেকে পাঠালো। আপনি স্টাফদের বলেছেন? না স্যার, তত শুনেছি ম্যাডাম নাকি ওর পিয়নকে বলেছেন। ম্যাডাম? স্বপ্নেন্দু হাঁ হয়ে গেল। ঠিক সেই সময় দল বেঁধে স্টাফরা তার ঘরে প্রবেশ করল। একসঙ্গে চিৎকার চেঁচামেচি অভিযোগ এবং গালাগালের বন্যা বয়ে যেতে লাগল। তাকে ঘিরে অনেকগুলো উত্তেজিত মুখ। স্বপ্নেন্দু বলার চেষ্টা করল, আপনারা আমার কাছে এসেছে কেন? মিসেস বক্সির কাছে যান, তিনিই অল এন অল। একজন বলল, সে শালি পালিয়েছে। ঠিক আছে, একজন বলুন, এনি অফ ইউ। শুনুন, একদিন ধরে আমরা সেকশনে কাজ করছি, এখন এক কথায় সরাতে পারেন না। এতগুলো লোকের ভাতে হাত দেবার কোনো রাইট আপনার নেই। ভাতে হাত? নিশ্চয়ই, কিন্তু এটা তো বেআইনি। সঙ্গে সঙ্গে চিৎকার উঠল, অজস্র অশ্লীল শব্দ।
একজন চেঁচিয়ে বলল, অফিসাররা যখন মাল কামান তখন বুঝি আইন থাকে? এই যুক্তির কাছে নরম হতেই হয়। স্বপ্নেন্দু মিসেস বক্সিকে এক কথাই সকালে বলেছিল। সে বলল, আমি বুঝতে পারছি, বিশ্বাস করুন আমি এসব কিছুই জানি না। মিসেস বক্সি এলে আমি নিশ্চয়ই আলোচনা করব। আপনি জানেন না? না, স্বপ্নেন্দু স্রেফ অস্বীকার করল। মিথ্যা কথা। তাহলে স্ট্যাটিস্টিক্স থেকে মিস সেনকে ডেকে পাঠালেন কেন? মিস সেনকে সেকশনে দিতে চান? মিস সেন? ধক করে উঠল স্বপ্নেন্দুর বুক। মহিলা বিশ্বাসঘাতকতা করেছেন নাকি? উফ, কি বোকামি না করেছিল সে! একটা মেয়ে ছেলে সুন্দর চেহারা দেখে অন্ধ হয়ে গিয়েছিল। কি চুপ করে আছেন কেন? ওর সঙ্গে আমার কি কথা হয়েছে আপনারা জানেন? শেষ চেষ্টা করল সে। সঙ্গে সঙ্গে চিৎকার বাড়ল কেউ একজন হেনা সেনকে ডেকে আনতে। তারা সামনাসামনি ভজিয়ে নিতে চায়। স্বপ্নেন্দু ঘামতে লাগলো। এই লোকগুলোকে তার ক্ষিপ্ত নেকড়ের মতো মনে হচ্ছিল। তার ঘরে হামলা হচ্ছে, অথচ কোনো অফিসার এগিয়ে আসছেন না তাকে উদ্ধারের জন্যে। কিছুক্ষণের মধ্যে মিস সেনের আবির্ভাব হল। ঘরে ঢুকে বলেন, কি ব্যাপার, আমায় কেন? যেন তিনি কিছু জানেন না। নেতাগোছের একজন প্রশ্ন করল, মিস সেন, আজ সকালে উনি কি ট্রান্সফার পোস্টিং নিয়ে কিছু বলেছিলেন আপনাকে? ধীরে ধীরে মাথা নাড়লেন হেনা সেন। হ্যাঁ। আর গলা শুকিয়ে গেল স্বপ্নেন্দুর। নিজেকে চড় মারতে ইচ্ছে করছিল তার। সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়ল। মিথ্যুক, লায়ার! কি বলেছিলেন? আমি অফিসে এসে রেস্ট নিতে ক্যান্টিনে যাই বলে উনি আমাকে বলেছিলেন এটা নাকি অন্যায়। প্রয়োজন হলে আমাকে ট্রান্সফার করে দেবেন। আমার আবার একটু রেস্ট না নিলে চলে না। হেনা সেন হাসলেন। আর স্বপ্নেন্দুর মনে হল সে গভীর কুয়োর তলা থেকে ভুস করে ওপরে উঠে এল। স্পষ্টতই আক্রমণকারীদের মুখে এখন হতাশা। কেউ কেউ হেনা সেনের দিকে অবিশ্বাসী চোখে তাকাচ্ছে। এবার হেনা সেন জিজ্ঞাসা করলেন, আমি জানতে পারি কি কেন এদের ট্রান্সফার করা হচ্ছে? আমি জানি না, মিসেস বক্সি বলতে পারবেন। এদের বিরুদ্ধে কি প্রমাণ আছে যে এরা পার্টির কাছে ঘুষ নেন? যদি না থাকে তাহলে এরকম অ্যাকশন নেওয়া মানে এদের অপমান করা। অনুমানের ভিত্তিতে আপনারা কিছুই করতে পারেন না। হেনা সেন হেসে হেসে কথাগুলো বলাতেই সচ্চারে তাকে সমর্থন করল সবাই। যাওয়ার আগে স্টাফরা বলে গেল, যদি এই রকম অর্ডার বেরোয় তাহলে কাল থেকে কাজ বন্ধ হয়ে যাবে। ঘর ফাঁকা হয়ে গেল। রুমালে মুখ মুছল স্বপ্নেন্দু। খুব জোর বেঁচে গেল সে আজ। হেনা সেন তাকে বাঁচিয়ে দিল। মহিলা তাকে নাও বাঁচাতে পারতেন। সঙ্গে সঙ্গে আরেকটা চিন্তা মাথায় আসা মাত্র উৎফুল্ল হল সে। মেয়েরা যাকে একটু নরম চোখে দেখে, তাকে বাঁচাবার চেষ্টা করে, কোথায় যেন পড়েছিল সে। এত ঝামেলার মধ্যেও এইটুকু ভাবতে পেরে মনটা প্রশান্তিতে ভরে গেল তার। খুব ইচ্ছে করছিল হেনা সেনকে ডেকে কৃতজ্ঞতা জানায়, কিন্তু সাহস হল না তার। সঙ্গে সঙ্গে স্টাফদের মনে অন্য রকম প্রতিক্রিয়া হতে পারে। তবে মহিলা খুবই বুদ্ধিমতী। তাকেও যেমন বাঁচালো, তেমনি স্টাফদেরও চোটাল না। চমৎকার। স্বপ্নেন্দু ঠিক করল মিসেস বক্সির ওপর ব্যাপারটা ছেড়ে দেবে। তিনি যা করেন তাই হবে। সে আর এই ব্যাপারে থাকবে না। যদি মিসেস বক্সি চোখ রাঙান তাহলে হেড অফিসে বিস্তারিত জানাবে। ছুটির পর বেরিয়ে এসে বাসস্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়াল স্বপ্নেন্দু। এই সময়টায় তার কিছুই করার থাকে না। মা মারা যাওয়ার পর থেকে বাড়ির কোনো আকর্ষণ তার কাছে নেই। হাঁটতে হাঁটতে ধর্মতলায় চলে এলো সে। আর তখনই আত্রেয়ীর সঙ্গে দেখা হয়ে গেল। স্বপ্নেন্দু এড়াতে চাইছিল, কিন্তু পারল না। আত্রেয়ী তাকে ডাকল, কি ব্যাপার, কেমন আছো? স্বপ্নেন্দু মাথা নাড়ল। ভালো, তুমি? আর থাকা, তুমি তো কোনো খোঁজ খবর নাও না। কি হবে নিয়ে? তাছাড়া তোমার স্বামী তো সেটা পছন্দ করেন না। ও স্বপ্নেন্দু, এই কথাটা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেলাম। আমার সব কাজেই যদি ওর মতামত নিতে হয় তাহলে? বলতে বলতে কথা ঘোরালো সে। কোথায় যাচ্ছ? কোথাও না, বেকার মানুষ। তুমি আবার বেকার? এখনো বান্ধবী পাওনি? সে কপাল কোথায়? চলো আমাদের ওখানে চলো। মাথা খারাপ। স্ত্রীর বন্ধুকে দেখলে কোনো স্বামী সুখী হয় না। আমি আর পারছি না স্বপ্নেন্দু। এই লোকটার সঙ্গে একসঙ্গে বাস করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্বপ্নেন্দু রাস্তাটার দিকে তাকালো। অজস্র মানুষ এই সন্ধেবেলায় যাওয়া আসা করছে। অথচ আত্রেয়ী এই পরিবেশকে ভুলে গিয়ে নিজের মনের কথা স্বচ্ছন্দে বলে যাচ্ছে। স্বপ্নেন্দু তবু বোঝাবার চেষ্টা করল। এভাবে বলো না, তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছ। অতীতটাকে ভুলে যেও না। ভুল করেছিলাম। তারপরেই যেন খেয়াল হলো আত্রেয়ীর, কোথাও বসবে? তোমার দেরি হয়ে যাবে না? আই ডোন্ট কেয়ার। তোমাকে এতদিন বাদে দেখলাম। তোমার টেলিফোন নাম্বারটা যে কাগজে ছিল সেটাও ছেড়ে ফেলেছে। কিরকম ব্রুট! আজ নয় আত্রেয়ী, আমার মন ভালো নেই।
একদিন কিন্তু আমার কাছে এলে তোমার মন ভালো হয়ে যেত। সে অনেকদিন আগের কথা, তখন আমরা ছাত্র। তোমার নাম্বারটা দাও তাহলে। স্বপ্নেন্দু টেলিফোন নাম্বারটা বলতে আত্রেই ৩-৪ বার নানান রকম করে মনে গেঁথে রাখল, তারপর জিজ্ঞাসা করল, তুমি এখনো সেই পুরনো বাড়িতেই আছো? আর কোথায় যাব? মা চলে যাওয়ার পর আমি আগলাচ্ছি। হঠাৎ ব্যাগ খুলল আত্রেই, তারপর কি ভেবে সেটা বন্ধ করে বলল, তুমি হয়তো আমার কথা আজকাল আর ভাবো না, কিন্তু আমার বড় মনে পড়ে তোমাকে। আমি ভুল করেছি স্বপ্নেন্দু, বিরাট ভুল। আত্রেই চলে গেলে আরও আনমনা হয়ে গেল সে। ছাত্রজীবনে কি তার সঙ্গে আত্রেয়ীর প্রেম হয়েছিল? না, ঠিক প্রেম বলে না ওটাকে, তবে আত্রেয়ীর কাছে যেতে ভালো লাগত তার। আর আত্রেয়ীর নজর ছিল আরও ওপরের দিকে, ভালো চাকুরে, প্রচুর পয়সা এবং ক্ষমতাবান মানুষের জন্যে তার লোভ ছিল। তাই সেই বয়সে ওরকম একটা মানুষকে পেয়ে সে স্বচ্ছন্দে স্বপ্নেন্দুদের ভুলে যেতে পেরেছিল। কষ্ট হয়েছিল অবশ্যই, কিন্তু সেটা ভুলে যেতে সময় লাগেনি। প্রেম হলে কি তা সম্ভব হতো? শরীরে যৌবন নেই, সেই চাপল্য নেই, আকর্ষণ করার ক্ষমতা লোপ পেয়েছে। এই আত্রেয়ীর সঙ্গে নবীন প্রেম হয় না, পুরনো বন্ধুত্ব রাখা যায় মাত্র। কথাটা মনে হওয়া মাত্র হেনা সেনের শরীরটা চোখের সামনে ভেসে উঠল, আর সঙ্গে সঙ্গে দম বন্ধ হয়ে গেল তার। হেনা সেনকে কৃতজ্ঞতা জানানো হলো না। কাল এবং পরশু ছুটি, সোমবারে ঘরে ডেকে ওটা জানাতে গেলে হয়তো নানান কথা উঠবে। তাছাড়া সেদিন অফিসের আবহাওয়া কিরকম থাকবে তাও সে জানে না। আত্রেয়ীর সঙ্গে দেখা না হলে হয়তো বুকের ভেতর হেনা সেনের জন্য এতটা আনচান শুরু হতো না। আত্রেয়ীর যন্ত্রণাটা যেন তার মনে ছুঁয়ে চলে গেল। স্বপ্নেন্দুর মনে হল, হেনা সেনের বাড়িতে গিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এলে কেমন হয়। অফিস থেকে বের হবার আগে সে ওর ফাইল থেকে বাড়ির ঠিকানাটা জেনে এসেছে। পর মুহূর্তেই চিন্তাটাকে বাতিল করল সে। হেনা সেনের বাড়িতে যাওয়া একজন অফিসারের পক্ষে সম্মানজনক হবে না। হেনা যদি বিরক্ত হয় তাহলে অফিসে ঢিঢি পড়ে যাবে। স্টাফরা তো বটেই, মিসেস বক্সি খড়গহস্ত হবে। তাছাড়া হয়তো গিয়ে দেখবে ওর কোনো সহকর্মী সেখানে বসে আছে। তাহলে বেইজ্জাতের এক শেষ। না, এটা অত্যন্ত ঝুঁকি নেওয়া হয়ে যাবে। 1 কাপ চা খেয়ে হাঁটছিল স্বপ্নেন্দু। এই সময় একটা বাচ্চা ছেলে পেছনে লাগল। ধর্মতলায় এদের প্রায়ই চোখে পড়ে। এক গাদা টাটকা ফুল নিয়ে এরা অনুনয় করে কিনতে। স্বপ্নেন্দু শুনেছে এই সব ফুলের অতীত নাকি ভালো নয়। কবরস্থান থেকে তুলে নিয়ে এসে নাকি বিক্রি করা হয়। তাছাড়া ফুল নিয়ে এসে কি করবে? বাড়িতে যার ফুলদানি নেই তার ফুলের কি প্রয়োজন? ছেলেটাকে হটিয়ে দিলেও সে পিছু ছাড়ছিল না। ফুলগুলোর প্রশস্তি করতে করতে আকুতি জানাচ্ছিল কেনবার জন্যে। প্রায় বাধ্য হয়ে স্বপ্নেন্দু এবার ফুলগুলোর দিকে পাকালো। আর তখনই তার নজরে পড়ল একটা আধো ফোঁটা বড় রক্তগোলাপ কিরকম নরম সতেজ চেহারা নিয়ে তাকিয়েছে। পুরো ফোটেনি ফুলটা, কিন্তু এমন ডাটো এবং উদ্ধত ভঙ্গি, পাপড়ির গায়ে জলের ফোঁটা, যে মুগ্ধ না হয়ে পারা যায় না। সে ছেলেটাকে বলল, ওই ফুলটার দাম কত? 8 আনা সাব। হাত বাড়িয়ে তুলে দিল সে গোলাপটিকে। লম্বা ডাঁটি এবং তাতে 2টো পাতা। দর করল না স্বপ্নেন্দু। দাম মিটিয়ে দিয়ে নাকের সামনে ধরতেই অদ্ভুত জোরালো অথচ মায়াবী গন্ধ পেল, এবং তখনই মনে হল এই গন্ধটা তার খুব। পেজ 10। চোখ বন্ধ করতে হেনার শরীর ভেসে উঠল। আজ সকালে লিফটে হেনা সেনের শরীর থেকে সে এই রকম গন্ধ পেয়েছিল। আধুরে চোখে ফুলটাকে দেখল স্বপ্নেন্দু, আর তারপরেই মনে হল হেনা সেনের শরীরের সঙ্গেও এই ফুলের মিল আছে। এই রকম তাজা, উদ্ধত, অহংকারী এবং মহিমাময়। সেই শব্দটা ভাবতে পেরে খুব ভালো লাগল তার, মহিমাময়। ফুলটার দিকে তাকিয়ে স্বপ্নেন্দুর দ্বিতীয়বার মনে হল তার উচিত একবার হেনা সেনের বাড়িতে যাওয়া। সে তো কখনো ফুল কেনেনি, কোনো ফুলবালা তার পেছনে জোটেনি কোনোদিন। আজ কেন হল? আর ওই ছেলেটার কাছে এই ফুলটাই বা থাকবে কেন, যা দেখলে হেনা সেনকে মনে পড়ায়? হেনা সেন থাকে ফুলবাগানের সরকারি ফ্ল্যাটে। তেমন বুঝলে একটা মিথ্যে ওজর দিতে অসুবিধা হবে না। তাছাড়া যেই মেয়ে তাকে বাঁচাতে অতগুলো সহকর্মীর সামনে কথা সাজাল, সে নিশ্চয়ই অফিসে গিয়ে নালিশ করবে না। এইসব ভেবে স্বপ্নেন্দু একটা ট্যাক্সি ধরল। পারতপক্ষে শেয়ারে ছাড়া সে ট্যাক্সিতে চড়ে না, কিন্তু আজ মনে হল এই ফুলটাকে নিয়ে বাসে ওঠা যায় না। ভেতরে খুব উত্তেজিত হয়ে পড়েছিল সে, ঘাম জমছিল কপালে। সরকারি ফ্ল্যাটের কাছে এসে ট্যাক্সি ছেড়ে দিয়ে স্বপ্নেন্দু মনে হল এই লাল গোলাপটাকে হাতে ধরে পথ হাঁটা উচিত হবে না। এটাকে দেখলে মানুষের কৌতূহল হবেই, অথচ পকেটে রাখলে ফুলটা নষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত সে রুমাল বের করে সযত্নে তাতে ফুলটাকে ঢেকে ঝুলিয়ে নিল, এমন করে যে কেউ দেখলে চট করে বুঝতে পারবে না।
নম্বর খুঁজে খুঁজে ফ্ল্যাটটা পেতে মিনিট 15 লাগল। 3 তলায় দরজার গায়ে লেখা আছে মিস্টার S.K. সেন। এই লোকটা কে হতে পারে? হেনার বাবা? মেয়ের অফিসার বাড়িতে এসেছেন শুনলে ভদ্রলোক কি মনে করবেন? কিন্তু এখন ফিরে যাওয়ার কোনো মানে হয় না। একটু মরিয়া ভাব এসে গেলে স্বপ্নেন্দু কলিং বেলে আঙুল রাখল। আর আশ্চর্য, দরজা খুলল হেনা নিজে। স্বপ্নেন্দু দেখল লাল শাড়ির লাল ব্লাউজে হেনাকে ঠিক রক্তগোলাপটার মতন দেখাচ্ছে। অফিস থেকে ফিরে স্নান করেছে নিশ্চয়ই, কারণ লাবণ্য ঢলঢল করছে সারা অঙ্গে। স্বপ্নেন্দু কোনো রকমে বলতে পারল, এলাম। হ্যাঁ, আসুন। হেনা সরে দাঁড়াতে স্বপ্নেন্দু ঘরে ঢুকল। সুন্দর সাজানো আধুনিক ঘর। দরজাটা ভেজিয়ে হেনা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো? স্বপ্নেন্দুর খেয়াল হল রুমালটার কথা। ওটা এখনও হাতে ঝোলানো। যতটা সম্ভব ওটাকে আড়াল করে সে কথা বলল, আমি না এসে পারলাম না, আজ আপনি আমাকে অফিসে বাঁচিয়েছেন। আমি যে কি বলে আপনাকে? শব্দ করে হেসে উঠলেন হেনা সেন। তার শরীরে পুরীর ঢেউগুলোকে চকিত দেখতে পেল স্বপ্নেন্দু। হেনা সেন হাসতে হাসতে বললেন, বলিহারি আপনি, ওই জন্য বাড়ি বয়ে ধন্যবাদ জানাতে এলেন? এখন যদি খবরটা অফিসে জানাজানি হয়ে যায়? আর মুখটা অমন করেছেন কেন? বসুন বসুন। স্বপ্নেন্দু মাথা নাড়ল। না, বসব না। রাত তো হল। রাত এমন কিছু হয়নি। দাঁড়ান, আমার মায়ের সঙ্গে আলাপ করিয়ে দিই। কোনো কথা বলার সুযোগ না দিয়ে হেনা সেন ভেতরে চলে গেলেন। স্বপ্নেন্দু আরও ফেরারি উপন্যাস এখানেই শেষ নয়। চমৎকার মন নিচ্ছে গল্প। পরবর্তী পর্বে আরও রহস্য, আবেগ আর উত্তেজনা শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন গল্পবালিকা ইউটিউব চ্যানেল। নতুন পর্ব মিস না করতে বেল আইকনে চাপতে ভুলবেন না।